আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর আরও একটি বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আমাদের সকলেরই পরিচিত একজন কবি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস সার্থক মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সাল, জন্ম মৃত্যু এটা সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা চলে যাব কবিতায়। আমরা কবিতা পড়ার আগে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে জেনে আসব। প্রথমত, মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে। 1824 সালে তার জন্ম এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। তার জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে। এবার আমরা যদি আসি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতে যদি আমাদের জানার থাকে বা যদি আমরা বলি মাইকেল মধুসূদন দত্ত তার পুরো সাহিত্যিক জীবনে মোট কতটি কাব্যগ্রন্থ রচনা করেছেন, তাহলে কতটি হবে আমরা কি জানি? মাইকেল মধুসূদন দত্ত তার পুরো জীবনে মোট কতটি সাহিত্যকর্ম রচনা করেছেন? আমরা যদি এই দুইটা শব্দ মনে রাখতে পারি তাহলে মাইকেল মধুসূদন দত্তের পুরো জীবনে মোট যে কতগুলো সাহিত্যকর্ম রচনা করেছেন আমরা অনায়াসে মনে রাখতে পারবো। মাইকেল মধুসূদন দত্তর কাব্যগ্রন্থের সংখ্যা মোট কতটি? মাইকেল মধুসূদন দত্ত তার জীবদ্দশায় মোট 5টি কাব্যগ্রন্থ রচনা করেন। মোট 5টি কাব্যগ্রন্থগুলো কি কি? তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। এইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? এই যে তীব্র মেয়ে বীজ, এবার তীব্রতে আমি প্রথমে পাচ্ছি কি তিতে কি হয়? তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব। ব্রতে কি পাচ্ছি? ব্রজঙ্গনা। মেয়ে বীজ, মেয়ে থেকে কি পাচ্ছি? মেঘনাদ বধ। বি থেকে পাচ্ছি বীরাঙ্গনা। চ থেকে পাচ্ছি চতুর্দশপদী কবিতাবলী। আমরা যদি তীব্র মেবি শুধু এই দুইটা শব্দ মনে রাখতে পারি তাহলে মাইকেল মধুসূদন দত্তের পুরো সাহিত্য কর্মের মধ্যে যে কতগুলো কাব্যগ্রন্থ আছে কাব্যগ্রন্থ সব একবারে চলে আসবে। মাইকেল মধুসূদন দত্ত তার জীবদ্দশায় মোট 5টি কাব্যগ্রন্থ রচনা করেন। মোট 5টি বাংলা কাব্যগ্রন্থ রচনা করেন। 5টি কাব্যগ্রন্থ, 5টি হলো বাংলা, 5টি বাংলা কাব্যগ্রন্থ। 5টি বাংলা কাব্যগ্রন্থের প্রথম হলো তিলোত্তমা সম্ভব। এবার আমরা যদি বলি মাইকেল মধুসূদন দত্তের তৃতীয় সাহিত্যকর্ম বা তৃতীয় কাব্যগ্রন্থ কোনটি, তাহলে উত্তর কি হবে? মেঘনাদ বধ। এবং মেঘনাদ বধই বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। এবার আমরা চলে যাব তার লেখা নাটক সম্পর্কে জানতে। মাইকেল মধুসূদন দত্ত তার জীবদ্দশায় মোট 4টি নাটক লিখেছেন। 4টি নাটক আমরা কিভাবে মনে রাখবো? আমরা যদি স্বপক্রিমা এই শব্দটা মনে রাখতে পারি, স্বপক্রিমা যদি মনে রাখতে পারি তাহলে মাইকেল মধুসূদন দত্তের নাটক আমরা কখনো ভুলবো না। সতে পাচ্ছি শর্মিষ্ঠা, স থেকে পাচ্ছি শর্মিষ্ঠা, পতে পাচ্ছি পদ্মাবতী, কৃষ্ণ কুমারী, মা থেকে পাচ্ছি মায়াবতী। তার নাটক শেষ, তিনি তার
জীবদ্দশায় মোট 4টি নাটক রচনা করেছেন। 4টি বাংলা নাটক রচনা করেছেন। সেগুলো কি কি? স্বপকৃমা, তালিবুর সাথে পাচ্ছি, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃত, কৃষ্ণকুমারী, মা, মায়াবতী। এই মধুসূদন দত্তের বাংলা নাটকের সংকলন। এবার তার পাশাপাশি তার আছে প্রহসন। প্রহসন আছে 2টা। প্রহসন কয়টি? 2টি। 1 নম্বরে হলো একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা। আরেকটি হলো বুড়ো শালিকের ঘাড়ে রো। বুড়ো শালিকের ঘাড়ে রো। এই 2টা হলো তার লেখা প্রহসন। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার প্রহসন আসলে কি? প্রহসন প্রহসন আসলে নাটকের আলাদা একটি সংকলন। প্রহসনকেও আমরা নাটক বলতে পারি। নাটক এবং প্রহসনের মধ্যে শুধু পার্থক্য হলো প্রহসন লেখা হয়, ব্যঙ্গ বিদ্রুপের ছলে প্রহসন লেখা হয়, মানে রূপক অর্থে একটির আড়ালে আরেকটি লুকায়িত থাকে, তাকেই আমরা বলি প্রহসন। এই ছিল মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্য নিদর্শন বা বাংলা সাহিত্যকর্ম। এবার আমরা চলে যাব আমাদের মূল কবিতাতে, বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা পড়ার আগে আমরা জেনে নেব কতগুলো চরিত্র সম্পর্কে জানবো। চরিত্রগুলো হলো রাম, রাবণ, মানে আমাদের কবিতায় পাচ্ছি বিভীষণ, পাচ্ছি নিক্সা, পাচ্ছি তারপর রামানুজ পাচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদ পড়ার আগে আমাদের চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথমত চরিত্র জানবো রাম, রাবণ। এরা আমরা প্রথমেই যদি বলি রামকে সবাই চিনি, রাবণকেও সবাই চিনি। এখন যদি বলি রাবণ আসলে কে ছিল? রাবণ একজন রাক্ষস ছিল, দৈত্য ছিল, এটা স্বাভাবিক। তবে রাবণরা কয় ভাই বোন ছিল সেটা কি আমরা জানি? রাবণরা 4 ভাই বোন ছিল। 4 ভাই বোন। রাবণ ছিল বড়, আমরা লিখলাম রাবণ। তারপর ছিল কুম্ভকর্ণ, তারপর ছিল বিভীষণ, তারপর ছিল শূর্পণখা, তারা 4 ভাই বোন, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা। এবার আমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, এটা আমরা প্রথমেই শুনেছি বা জেনেছি, মেঘনাদ বধ মহাকাব্যের একটি অংশ। এবার মেঘনাদ বধ মহাকাব্য বা এই পুরো কাহিনী, এদের আবির্ভাব কোথায়? এই পুরো কাহিনীর আবির্ভাব হলো এই যে শূর্পণখা, একে নিয়ে এই পুরো কাহিনীর ঘোরপাক্ষায় বা এর কাহিনীর মূলেই আছে শূর্পণখা। এখন যদি প্রশ্ন আসে কাহিনীর মূলে শূর্পণখা কিভাবে আসলো? এই শূর্পণখা একদিন বনে গিয়েছিল ঔষধি আনতে। বনে ঔষধি আনতে গিয়ে রামের সাথে তার দেখা হয়। রামের সাথে দেখা হলে শূর্পণখা রামের প্রেমে পাগল হয়ে যায়। এবার সেটা রাবণ জানতে পারলে রাবণ রামকে উঠিয়ে আনতে যায়, কিন্তু ছলে বলে কলে কৌশলে যখন না পারে, তখন রামের স্ত্রী সীতাকে রাবণ হরণ করে এবং রামকে তার লঙ্কায় আমন্ত্রণ জানায়। এবার ওই কথাটা আমরা আলাদা রাখি, সাইড করে রাখি। আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে আমরা মেঘনাদকে পাচ্ছি। এবার মেঘনাদকে সেটা সম্পর্কে আমরা জানবো। মেঘনাদ হলো রাবণের সন্তান। এবার মেঘনাদ জানার আগে আমরা জেনে আসবো মেঘনাদের মা সম্পর্কে, রাবণের স্ত্রী। রাবণের স্ত্রী প্রথম স্ত্রী ছিল মন্দোদরী। দ্বিতীয় স্ত্রী ছিল চিত্রাঙ্গদা। মন্দোদরীর ছেলে ছিল মেঘনাদ এবং চিত্রাঙ্গদার ছেলে ছিল বীরবাহু। তাহলে মেঘনাদের মার নাম কি পাচ্ছি আমরা? মন্দোদরী। এবং তার ভাই ছিল বীরবাহু। লঙ্কার সেনাপতি ছিল বীরবাহু। কুরুক্ষেত্রের যুদ্ধে বীরবাহু নিহত হয়।
কুরুক্ষেত্রের যুদ্ধে বীরবাহু নিহত হলে সেনাপতির দায়িত্ব এসে পড়ে মেঘনাদের উপর। সেনাপতির দায়িত্ব, যেহেতু বীরবাহু সেনাপতি ছিল, বীরবাহু যখন মৃত্যুবরণ করলো তখন নতুন সেনাপতি হয় মেঘনাদ, এবং মেঘনাদের মার নাম কি? মন্দোদরী। আমাদের এখানে লাগবে মেঘনাদ। এবার রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা, এদের মাকে আমরা কবিতায় পাচ্ছি। এদের চারজনের মা ছিল নিকষা, সতী। সতী, নিকষা। নিকষা। এবার বীরবাহু যখন কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয় তখন মেঘনাদ সেনাপতির পদে চলে আসে। এটা আমাদের কাহিনীতে, যখন আমরা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ পাচ্ছি তখন আমরা পুরো কবিতাতে দেখতে পাচ্ছি এই বিভীষণ এবং মেঘনাদ। তাহলে বিভীষণ এবং মেঘনাদের সম্পর্ক কি? সম্পর্ক জেনে আসি। বিভীষণ হলো রাবণের ভাই, মেঘনাদ হলো রাবণের ছেলে। তার মানে বিভীষণ এবং মেঘনাদের সম্পর্ক চাচা ভাতিজা। চাচা ভাতিজা। বিভীষণের প্রতি মেঘনাদ, এই পুরো কবিতাটা চাচা এবং ভাতিজার মধ্যে কথোপকথনের মাধ্যমে শেষ হয়েছে। মেঘনাদ এবং বিভীষণ দুইজনের কথা শেষ হয়েছে। পুরো কথাটা প্রথমে শুরু করেছে মেঘনাদ এবং শেষ অংশে শেষ করেছে বিভীষণ। আমরা শুরুতেই দেখতে পাই যে মেঘনাদ তার চাচা বিভীষণকে ভর্ৎসনাদ করছে বা বকাঝকা করছে। বকাঝকা কেন করছে? কারণ তাদের যে লঙ্কাপুরে তাদের যে বিভিন্ন যুদ্ধে যাওয়ার আগে বা শত্রুপক্ষকে আক্রমণ করার আগে তারা একটা যজ্ঞ করত, বা পূজা অর্চনা যেটাকে বলি, যজ্ঞ, আহুতি দিত। সেই আহুতি দেওয়ার সময় রামের অনুজ, আমরা আরেকটা জিনিস জানবো, অনুজ এবং অগ্রজ। আমরা সিনিয়র মানে কি, জুনিয়র মানে কি, আমরা অনেকে বলি যে বড় সে সিনিয়র, যে ছোট সে জুনিয়র। এখানে সিনিয়রের বাংলা কি, জুনিয়রের বাংলা কি? সিনিয়রের বাংলা হলো অগ্রজ, জুনিয়রের বাংলা হলো অনুজ। আমরা এখানে বারবার পাবো রামানুজ। এখানে লক্ষণের নাম পাবো না, তবে রামানুজ পাবো। রামানুজকে ভাঙলে আমরা কি পাচ্ছি? রাম যোগ অনুজ। রাম যোগ অনুজ। তাহলে রামানুজ বলতে কাকে বোঝাচ্ছে? রামের অনুজকে বোঝাচ্ছে। রামের অনুজ হলো লক্ষণ। রামের অনুজ লক্ষণ। এখন প্রশ্ন হলো, এই লক্ষণ আবার এদের মধ্যে কিভাবে ঢুকলো? এরা তো সবাই রাক্ষস, এরা সবাই দৈত্য। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা সবাই দৈত্যের বংশধর। তবে এই দৈত্যদের মধ্যে বিভীষণের মধ্যে সদ্ভাব বা একটু কি বলা যেতে পারে, আবেগ জাগ্রত হয়, না আমি ধর্মকর্ম করি, আমরা যা করতেছি আসলে এটা ভালো কাজ করতেছি না, আমরা করি। এই করার জন্য এই বিভীষণ রাম এবং লক্ষণের পক্ষে হয়। যেহেতু বিভীষণ একজন দৈত্য হয়ে রাম এবং লক্ষণের সহায়তা করতেছে, দেবতা পক্ষের সাহায্য করতেছে, আমরা এক কথা বলতে পারি স্পাই গোয়েন্দাগিরি করতেছে, তখন সমস্যা তো দেখা দিবেই। এই বিভীষণ রামকে এবং লক্ষণকে জানায় যে আজকে আমাদের বাড়ি বা আজকে আমাদের অন্তঃপুরে, আমাদের লঙ্কায় যজ্ঞ হবে। এই যজ্ঞ তুমি যদি অতর্কিত হামলা করতে পারো তাহলে তুমি জয়ী হবা। এই লক্ষণ যেহেতু যজ্ঞর কথা শুনেছে তখন সে হামলা করে সকলকে নিহত করে। এবার মেঘনাদের প্রশ্ন হলো, চাচা আমাদের তারা কেমন করে জানলো? তুমি কি তাদের সাহায্য করছো? এটা প্রশ্ন তার মনে জাগে। প্রশ্ন সন্দেহে পরিণত হয়। যেহেতু সে তার চাচা, সে বারবার তাকে ভর্ৎসনাদ বা গঞ্জনা, তাকে বকাঝকা যে করবে, সে বারবার এমন ভাবে বলতেছে, তুমি আমার চাচা, তুমি আমার থেকে অনেক বড়, গুণে মানে সব দিক থেকে বড়। আমি তোমাকে গঞ্জনা করতে পারি না, আমি তোমাকে বকাঝকা করতে পারি না। তবে তুমি যে কাজটা করেছো এটা কি আসলেই ঠিক করেছো? তুমিও তো সেই নিকষা সতীর পুত্র, যে নিকষা সতীর যে ভাইগুলো আছে বা সহোদর, তোমার যে সহোদর আছে, তোমরা তো একই মায়ের পেটের সন্তান, তাহলে তুমি কিভাবে করতে পারলে এইভাবে বিশ্বাসঘাতকতা? এইরকম মেঘনাদ বারবার কথোপকথনের মাধ্যমে, মানে তাকে
সে যেহেতু তার চাচা, তাকে বারবার বলতেছে তুমি আমার চাচা, তুমি আমার বড়, আমি তোমাকে বকাঝকা করতে পারছি না, এখন আমি কি করব? এইভাবেই তাদের দুজনের কথোপকথনের মধ্য দিয়ে এই কবিতাটা শেষ হয়েছে।